আজ সংগ্রাম নেতৃত্বে অদম্য এক রাজনীতি ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক এবং বাংলাদেশের বিশ্ব মর্যাদায় নিয়ে যাওয়ার অনন্য রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ইতিহাসের প্রয়োজনেই যার জন্ম। গণমানুষের এই নেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ডিটোল টাটা বাংলা টক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আমি দিনাক সোহানি। আজকে আমরা কথা বলতে চাই ৭৫-এ প্রধানমন্ত্রী ফিনিক্স পাখির পুনরুত্থান। কথা বলার জন্য আমাদের সঙ্গে অনেক বিশিষ্ট অতিথি সংযুক্ত হয়েছেন। একজন আছেন সরাসরি স্টুডিওতে এবং বাকি ৪ জন আছেন ভার্চুয়ালি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন আমাদের সঙ্গে জনাব এ.কে.এম. শহীদুল হক, সাবেক আইজিপি। আছেন আমাদের সঙ্গে জনাব অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন কবির চৌধুরী তন্ময়, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমি সবার কাছে প্রথমে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার আপনার কাছে আসতে চাই এবং সবার কাছে আমার একই প্রশ্ন থাকবে। নানা সংকট চড়াই উত্তরায় পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করে মহেশী নারী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে ৭৫তম জন্মদিন এবং আজকে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ মানুষকে গণটিকা কর্মসূচির আওতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয়েছে সারাদিন ব্যাপী। আপনার কাছে আমার প্রশ্ন হলো, অনুষ্ঠানের প্রথমেই বিশেষ দিনে আপনার মন্তব্য জেনে নিতে চাই মাননীয় মন্ত্রী। প্রথমেই আমি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমাদের সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রটি এটি নির্মাণ করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নীতি, আদর্শ, সংগ্রাম, লড়াই এবং এই দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ উপহার দেওয়া এবং তার সাথে দেশের সামনে চলার পথের দিক নির্দেশনা দিয়ে যাওয়াটা যে অতি অল্প সময়ের মধ্যে তিনি করে গেছেন দেশ শাসন করার সময়ে, লড়াইটা তার অনেক দীর্ঘ ছিল। তারপরে আসলে আমরা ২১ বছর পর্যন্ত একেবারে ঠিক আমাদের পাটা উল্টা দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই যে এই লড়াইটা আমাদের এই নেত্রীর জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে ভূমিকাটা পালন করেছেন, আমি মনে করি বাঙালি জাতির জন্য এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। বাঙালিদের একমাত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এবং এই বাংলাদেশ রাষ্ট্রটিকে তিনি যে পর্যায়ে নিয়ে এসছেন, অর্থাৎ আপনি যদি কেবলমাত্র ৯৬ সালের আগের অবস্থাটা থেকে আজকের অবস্থাটা দেখেন, মাঝখানে আবার এই ২০০১ থেকে আর এই সময়টা বাদ দিয়েও, তাহলে আজকে যে চলমান জীবন, আজকে যে সচল সজীব বাংলাদেশ, আজকে যে একেবারে সকল কিছুতে এটা মানে অতুলনীয় বা উদাহরণ হিসেবে বাংলাদেশকে দেখা হচ্ছে, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরই অবদান। আমি আসলে একেবারে কৃতজ্ঞ চিত্রে তাকে স্মরণ করি এই কারণে যে আসলে আমি ওনার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা মাননীয় মন্ত্রী বিনয়ের সাথে আপনাকে বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো। আপনি আজকে অনুষ্ঠানের প্রথমেই আপনি অভিনন্দন জানিয়েছেন। আমি আরো আমাদের ৪ জন অতিথি আছে, তাদের সঙ্গে একটু প্রথম পর্যায়ে কথা বলে আসতে চাই। বিশ্ববিদ্যালয়ের জীবনে ওনার সহপাঠী ছিলেন, অবশ্যই আপনার কাছ থেকে আমরা সেই কথাগুলো নিশ্চয়ই আজকে হারাবো না, অবশ্যই কথাগুলো শুনতে চাইবো। আমি একটু জন্মদিনে আপনাদের যারা দর্শক আছে তাদের জানা দরকার কোন মানুষটি, কোন ছাত্রীটি ছাত্রলীগের কর্মীটি, কিংবা একজন পরমাণু বিজ্ঞানীর স্ত্রী, একজন এই সজীবদের জয়ের মা কোন অবস্থা থেকে এসে আজকের অবস্থায় এসছেন, এটি বোধহয় আমাদের জনগণের জানাটা খুবই জরুরি একটি বিষয়। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, যে বক্তব্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় নিয়ে এসেছেন বাংলাদেশকে। এই পর্যায়ে এসে আপনার বিশেষ দিনে আপনার মন্তব্যটা একটু আগে জেনে নিতে চাই। আমি প্রথমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিন ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ওনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। কারণ হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধু কন্যার আগে আমি দুজন ওনার রাজনৈতিক শিক্ষকের, রাজনৈতিক গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যাদের সান্নিধ্যে তিনি আজকে এই বড়টা হয়েছেন। তার প্রধান দুজন রাজনৈতিক গুরু হচ্ছে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা। তাদের কাছে যে শিক্ষাটা তিনি পেয়েছেন, যে স্কুলে তিনি রাজনীতি শিখেছেন, এইরকম স্কুল কিন্তু বিশ্বে খুবই বিরল। সে কারণেই তার প্রতিটা ইনফ্লুয়েন্স কিন্তু বঙ্গবন্ধু বঙ্গমাতার থেকে এসেছে। এবং আরেকটি ইনফ্লুয়েন্স হয়েছে না, বঙ্গবন্ধু যে ইনফ্লুয়েন্সের নেতৃত্ব দিয়েছে সেটা হলো বাংলার প্রকৃতি আর বাংলার মানুষ। এই তিনটি মিলিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা। আজকে যদি আমরা খুব নির্মহ ভাবে, আমরা যদি খুব পরিষ্কার ভাবে বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনা একটি জায়গায় চলে এসেছে, আমরা এখান থেকে আমাদের বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, শুধু তাই নয়, তিনি ২৩ বছরের আন্দোলনের মধ্য দিয়ে একটি জাতিকে যে প্রস্তুত করেছিলেন, সেটারই কিন্তু আজকে ধারাবাহিকভাবে যেটি ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং আজকে বাংলাদেশে নয়, শুধু বিশ্বে আজকে তিনি একটি মানে অত্যন্ত সম্মানিত নেতা বিশ্বের দরবারে। আমাদের সেটা দেখার সুযোগ হয়েছে, আমিও একবার ওনার সাথে যাওয়ার সুযোগ হয়েছিল আমার জাতিসংঘের সফর সঙ্গী হিসাবে। সেখানে দেখেছি, যেটা না দেখলে বোঝা যাবে না, বিশ্ব নেতৃবৃন্দ তাকে যে আলাদা একটা সম্মান দেয়, এটা চোখে দেখে বুঝতে হবে, এটা কিন্তু এখানে এসে বোঝানো যায় না। সে কারণে আজকে আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছে, এটা ওনার পরিকল্পনা, ওনার ভাবনা, ওনার দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আবারও আসবো আপনার কাছে। আমি একটু এই বিশেষ দিনে মন্তব্য জেনে নিতে চাই জনাব AKM শহীদুল হক, সাবেক আইজিপি, ছোট্ট করে। আপনাকে ধন্যবাদ। আমিও এই মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জানাতে শুভেচ্ছা। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন এবং এই দেশের জনগণকে যেভাবে উনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সেবা দিয়ে যাচ্ছেন, উন্নয়ন করে যাচ্ছেন, সেই সুযোগ যেন আল্লাহ তাকে যতদিন বেঁচে থেকে ততদিন দিয়ে দেয়। এখন এই যে বঙ্গবন্ধু কন্যা একজন সাধারণ বাঙালি নারীর মতোই কিন্তু তার চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক, মানসিকতা, চিন্তা ভাবনা কিন্তু একটু বাঙালিপনার মধ্যে আছেন। বঙ্গবন্ধু সে তার অস্তিত্ব ছিল বাঙালি, তার বৈশিষ্ট্য তার কন্যা পেয়েছে। এবং বঙ্গবন্ধু অবর্তমানে যদি আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক সময় আমাকে বলতেন যে শহীদ, তোমরা আমার কোনো প্রোটেকশন দিতে পারবে না, তোমাদের কাজ তোমরা করো, কিন্তু আল্লাহ আমাকে বাসায় রেখেছে কিছু কাজ করার জন্য, আমার কাজ যখন করা শেষ হয়ে যাবে তখন আল্লাহ নিয়ে যাবে। এই কথাই যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলার মানুষকে যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেওয়া, মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট দারিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না, প্রত্যেকটা নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করবে, সেই স্বপ্নটা বঙ্গবন্ধু পায়নি পূরণ করতে শুরু করেছিলেন। ঘাতকরা তাকে হত্যা করার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই সেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। জি জি বলুন, আপনি শেষ করুন, আপনি শেষ মন্তব্য করুন। জি না, উনি ৮১-তে উনি বাংলাদেশে আসলেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে। এই ৪-৪০ বছর যাবৎ কিন্তু উনি বাংলাদেশ আওয়ামী লীগ যে দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই দলের সভানেত্রী আছেন, সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু ২৭ বছর সেক্রেটারি ছিলেন, ৭ বছর সভাপতি ছিলেন। এই ২১ আর ৭ ২৮ বছর বঙ্গবন্ধু নেতৃত্ব দিচ্ছে। আর তার কন্যার নেতৃত্ব এমন পর্যায়ে পৌঁছেছে, এই ৪০ বছর পরেও আওয়ামী লীগ কেউ ভাবতেই পারে না শেখ হাসিনাকে ছাড়া কোনো বিকল্প নেতা তার দলের হাল ধরে।
খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঠিক এই জায়গাটাতে আমি আসবো আবারও আপনার কাছে, আবারও আরো অনেক কথা শুনবো আপনাদের কাছ থেকে। আমি অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সঙ্গে। একটি কথা বলেছিলেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, শিক্ষাগুরুর কথা বলছেন, ওনার রাজনৈতিক গুরু, বঙ্গমাতা, বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কথা বলছেন, সেখান থেকে ওনার বেড়ে ওঠা। আরেকটি কথা বলেছেন এ কে এম শহীদুল হক, বাবার বৈশিষ্ট্যে উদ্ভাসিত বঙ্গবন্ধু কন্যা, কি বলবেন আপনি? সাধারণত জন্মদিনে এখানে মাননীয় মন্ত্রী আছেন, সাবেক আইজিপি আছেন, সাবেক ভাইস চ্যান্সেলর আছেন, জন্মদিনে তো উপহার পেয়ে অভ্যস্ত আমরা। এবং মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর এরকম, বা প্রায় 17 বছর প্রধানমন্ত্রী বা তার একটু বেশি। ঘটনাক্রমে এই 17 বছরের মধ্যে 15 বার কিন্তু এই জন্মদিনের সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ছিলেন। জি। এবং তিনি এটা অ্যাভয়েড করেন কিনা জানি না, যে দেশের মধ্যে জন্মদিন নিয়ে হইচই। যেমন বঙ্গবন্ধু 1971 বলেছিলেন 17 মার্চ যে আমার আবার জন্মদিন কি, মানুষের দুঃখ কষ্ট এটা একটি, কিন্তু জন্মদিনের জন্য আমরা উপহার পেয়ে অভ্যস্ত। তিনি যদি দেশে থাকতেন এবং গণভবনে আজকে থাকতেন, তাহলে ঢাকা শহরে শুধু না বাংলাদেশের সব ফুল মনে হয় সেখানে গিয়ে অর্পিত হতো। কিন্তু তিনি কি করলেন, জন্মদিনে কোনো উপহারের প্রশ্ন নেই, দামি উপহার বলতে যদি ফুল হয় সেটাই ধরে নেই, সেটাও নিলেন না। তিনি কিন্তু জন্মদিনে 75 লাখ মানুষকে উপহার দিলেন। এই যে কামরুল সাহেব আছেন, বর্তমান সময়ে শুধু বাংলাদেশ না গোটা বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার হচ্ছে কিন্তু করোনার ভ্যাকসিন। তিনি কিন্তু এই ভ্যাকসিনটা 75 লাখ মানুষকে উপহার দিলেন। এটা দিয়েই কিন্তু আপনার তার জীবন দর্শন, তিনি কিভাবে অগ্রসর হতে চান, কোন পথে অগ্রসর হতে চান, মানুষকে কতভাবে সম্পৃক্ত করতে চান, শুধুমাত্র তার প্রতি ভালোবাসা প্রকাশের না, দেশের জন্য, দশের জন্য যাতে কল্যাণ হবে, মঙ্গল হবে, সেই কাজে নিবেদিত থাকতে চান। সেটা পারিবারিক শিক্ষা। কিন্তু কামরুল ভাই যেভাবে বলছেন আমি সেটা মেনে নিয়েই বলি, বঙ্গবন্ধুকে, তার 2 সন্তানকে কিন্তু আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, শেখ হাসিনা, শেখ কামাল। তারা 2 জন ছাত্রলীগের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। বঙ্গবন্ধু কখনো চাননি তারা ছাত্রলীগের প্রধান নেতৃত্বের কোনো পদ গ্রহণ করুক। শেখ কামালকে এমনকি উনি দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছেন, যে বেশি ছাত্রলীগ করা শুরু করেছে। অথচ কামাল যে কাজ করতে আমরা দেখেছি, তিনি ডাকসুর ভিপিজিএস হতে পারতেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারতেন, কিন্তু বঙ্গবন্ধু একটু বেশি ছাত্রলীগ করে বলে দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল। আপনারা প্রফেসর নুরুল ইসলামের এই যে বঙ্গবন্ধু কাছ থেকে দেখা সেই বই দেখেন আর কি, যে লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক করে ফেলেছিলেন। কিন্তু শেখ কামাল ততদিনে এই তরুণ বয়সেই 20-22-25 বছর বয়সেই কিন্তু আবাহনী, স্পন্দন শিল্পী গোষ্ঠী, নাট্যচক্র এইসব প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যাওয়ায় তিনি বললেন যে আর কিছুদিন পরে যাব, সেই সুযোগটা পেল না আর কি। শেখ হাসিনাও কিন্তু এইরকম দায়িত্ব নিতে পারতেন। শিক্ষাটা কিন্তু তিনি এইটা গ্রহণ করেছেন। পারিবারিক পরিমণ্ডলে বলি আর রাষ্ট্রীয় পরিমণ্ডলে বলি, যদি যে ওই ডক্টর ওয়াজেদ মিয়ার বইয়ের মধ্যে আছে যে গণভবন থেকে 32 নম্বর থেকে যেমন গণভবনে যাওয়ার প্রশ্ন আসলো, তখন তিনি বললেন যে ওখানে গণভবনের পরিবেশে আরামায়েশে আমার ছেলে মেয়ের, আত্মীয় স্বজন, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি ওখানে যাব না, আমি এই বাসাতেই থাকবো। শত্রুরা এই সুযোগ নিয়েছে। কিন্তু শিক্ষাটা যদি বলি, আমাদের বাঙালি জাতির জন্য ওই উপহার নেওয়া না দেওয়া এবং এই যে সব মানুষকে নিয়ে ভাবনা, এইটা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা তিনি পরিবার থেকে বা মায়ের কাছ থেকে পেয়েছেন। এবং সেইটা আরো বহু গুণে দেশবাসীর মধ্যে শুধু না, আজকে বিশ্ববাসীও কিন্তু ওনাকে অনুসরণ করছে। অনেক ধন্যবাদ। আছেন আমাদের সঙ্গে তরুণ প্রজন্মের একজন অ্যাক্টিভিস্ট আছেন, কবির চৌধুরী তন্ময়। কথাগুলো বলেছেন, প্রথমেই যেটা অজয় দাশগুপ্ত বলেছেন, মানুষ আসলে বিশেষ করে তরুণরা উপহার, জন্মদিনে উপহার নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত না। অজয় দাশগুপ্ত সুন্দর করে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে 75 লাখ মানুষকে উনি টিকা দিয়ে যে উপহার দিলেন, সেটা একটা অনন্য সাধারণ। তা আসলে কি এই ধরনের যে উদাহরণ সৃষ্টি করা হয়েছে আজকে, তরুণ প্রজন্ম কি এই থেকে শিক্ষা নিতে পারে কিনা, আপনি কি দেখেন এই বিষয়টাতে? এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আপনার বিশেষ মন্তব্য ছোট্ট করে। ধন্যবাদ। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে
প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অত্যন্ত চমৎকার করে বলেছেন মাননীয় মন্ত্রী মহোদয় মোস্তফা জব্বার সাহেব, আমাদের পুলিশের AKM শহীদুল হক সহ অজয় দাশগুপ্ত এবং অধ্যাপক ডাক্তার কামরুল হাসান ভাই, তাদের যে মন্তব্যগুলো সত্যি অসাধারণ এবং অর্থবহ। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে যদি আমরা একটু পর্যালোচনা করি, আসলেই আমরা পুরস্কার বা যে কোনো উপহার গ্রহণ করার যে স্বাচ্ছন্দ্যবোধ, সেই জায়গা থেকে কোভিড পরিস্থিতির মতো এই আজকের এই দিনে বঙ্গবন্ধুর কন্যা উপহার গ্রহণ না করে ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ টিকা প্রদানের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিশ্চয়ই আমি আপনার সাথে একমত, নতুন প্রজন্ম এই জায়গায় একটি শিক্ষা অর্জন করা, এই যে ত্যাগের যে শিক্ষা, জনগণের পাশে সকল কিছু বিলিয়ে দেওয়ার যে শিক্ষা, জনগণের সেবা দেওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটুকু গ্রহণ করার জন্য শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার কাছে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়, আপনি দেখেন বঙ্গবন্ধু তার 23 বছরের আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই বাংলাদেশকে আজকে মর্যাদাশীল বাংলাদেশ, উন্নয়নের যে বাংলাদেশ এবং বাংলাদেশ যে পারে সেটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার সেই উদ্যম, সেই অদম্য, সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে একটু যেতে চাই, যেহেতু মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহপাঠী ছিলেন, সুতরাং নিশ্চয়ই তার কাছে আমাদের অনেক কিছু জানার আছে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভরা একটি সংসার ছিল, হাসি আনন্দে ভরা একটি সুন্দর একটি পরিবার ছিল, যে পরিবার প্রতিদিন সকালে নাস্তা করতো, দুপুরবেলা খাওয়া সবাইকে নিয়ে। হঠাৎ করেই কিন্তু উনি সর্বহারা হয়ে গেলেন ৭৫-এর 15ই আগস্টে, এবং সেই অবস্থা থেকে উনি ঘুরে দাঁড়িয়েছেন এবং অবশেষে স্বমহিমায় যার বাবা ৭.৫ কোটি মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই তিনি ১৭ কোটি মানুষকে বিশ্ব দরবারে, বিশ্ব আসীনে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। আমরা জানি যে আপনি বিশ্ববিদ্যালয়ে ওনার সহপাঠী ছিলেন, পরে রাজনৈতিক সহযাত্রী, বর্তমানে আপনি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একজন সম্মানিত সদস্য। আপনার চোখে একজন সহপাঠী থেকে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সবকিছু মিলিয়ে কেমন? ধন্যবাদ। আসলে আপনি ক্যানভাসটা যত বড় করেছেন, এই ক্যানভাসের অতি অল্প অংশ যদি তুলে ধরতে হয় তাহলে আমার রাত ফুরিয়ে যাবে। আমি এতটা তো বলতে পারবো না। আমি এইটুকু শুধু বলবো, জাস্ট এইটুকু চিন্তা করে দেখেন যে ৭৫ সালে একজন বঙ্গবন্ধু কন্যা ভাগ্যক্রমে আসলে বেঁচে গেছে। উনি তার স্বামীর সাথে বসবাস করার জন্য ছোট বোনকে নিয়ে বাইরে গিয়েছিলেন এবং বাইরে যাওয়ার ফলে ঘাতকদের হাত থেকে তিনি মুক্তি পেয়ে যান। এবং আমি শ্রদ্ধার সাথে আজকে এই 15ই আগস্টের যারা শহীদ এবং আমাদের পরবর্তীকালে জাতীয় চাঁদ নেতা এবং মুক্তিযুদ্ধের শহীদ সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাটা বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা, যেটি অজয় দাশগুপ্ত বলেছেন, যে প্রকৃতপক্ষে তিনি এসে বাবার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করার জন্যই কিন্তু একেবারে জীবনের ঝুঁকি নিয়ে একেবারে নিশ্চিতভাবে এইরকম অবস্থায় যে তিনি দেশে ঢোকা মাত্র জেলে যেতে পারেন, বঙ্গবন্ধুর মতন জেলখানায় তার বাকি জীবনটা কাটতে পারত, সেই অবস্থা থেকে এসছে। এবং এইটির ক্ষেত্রে আমি আলোচনার মধ্যে থেকে একটি বিষয় আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আসলে উত্তরাধিকার সূত্রে তিনি মা বাবার কাছ থেকেও পেয়েছেন। আমি ঠিক অদ্বৈতার মতোই আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয় জীবন, সেই জীবনে বঙ্গবন্ধু কন্যাকে যেমনি পেয়েছি, শেখ কামালকেও পেয়েছি। এবং অজয়দা যেটা বললেন যে শেখ কামাল নাট্য, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা এইগুলোর সাথে যুক্ত ছিলেন। আমি জাস্ট আজকে স্মরণ করি যে শেখ কামাল ৭১ সালের 22শে ফেব্রুয়ারি আমরা এক নদী রক্ত নামে একটি গণনাট্য
আমাদের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ করেছিলাম এবং শেখ কামাল তাতে অভিনয় করেছিলেন, আহত হয়েছিলেন এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিশেষ করে এই জগৎটাতে খুব যুক্ত ছিলেন। আর বঙ্গবন্ধুর কন্যার কথা যদি বলেন, আমরা দেখেছি যে যখন তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী 68 সালের সেই গণ আন্দোলনের সময় আমরা পুলিশের টিয়ার গ্যাস খেয়েছি এবং চোখ জ্বালা করতে করতে আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে আপনার বাংলা বিভাগের দোতলায় এসেছি। তিনি তার আঁচলে করে পানি এনে আমাদেরকে চোখে দিয়ে যাতে টিয়ার গ্যাসের যে জ্বালাটা সেই জ্বালাটা কমে যায় সেই চেষ্টাটা তিনি করেছেন এবং অতি সাধারণ একজন ছাত্রলীগের কর্মী হিসেবে পুরা ছাত্র জীবনটা তিনি কাটিয়েছেন এবং মিটিং মিছিল থেকে শুরু করে ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে কাটিয়েছেন। যেটা অজয়দা বললেন যে শেখ কামালকে মানুষ একটু বেশি চিনত, তার কারণটা হচ্ছে যে শেখ কামাল নানাবিধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, শুধু রাজনীতিতেই যুক্ত ছিল না, এই যে সংস্কৃতি, খেলাধুলা এবং নাট্যচর্চা সহ সেগুলোর সাথে। আমাদের নেত্রী কিন্তু আমি যেই সময়টাতে দেখেছি সেই সময়টিতে তিনি বিবাহিতা এবং সচরাচর যেটি হয়ে থাকে বিবাহিতা নারীরা একটু গয়নাগাটি পরে, একটু সাজগোজ করে, একটু সুন্দর দামি কাপড় চোপড় পরে। আমরা আসলে বুঝতেই পারতাম না যে এই মহিলা বিবাহিতা কিনা। দ্বিতীয়ত বুঝতেই পারতাম না যে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বলছি 70 সালের কথা। 70 সালে বাংলাদেশ না সারা বিশ্ব কিন্তু জানে যে বঙ্গবন্ধু বাঙালির অভিসংবাদিত নেতা। এমনকি আমাদের যে শিক্ষকরা ছিলেন সেই শিক্ষকরা পর্যন্ত চিহ্নিত করতে পারতেন না যে এই মেয়েটি বঙ্গবন্ধুর কন্যা। অতি সাধারণভাবে তার যে বন্ধু বান্ধবরা ছিল সেই বন্ধু বান্ধবরা সবাই কিন্তু অতি নিম্ন মধ্যবিত্ত পরিবার অথবা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ছিল, ছেলেরা ছিল। এবং তখনকার রাজনৈতিক একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে প্রধানত বাংলাদেশে দুটি ছাত্রধারা ছিল, একটি ছাত্রলীগের আর একটা ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন দুটো গ্রুপ ছিল, তার প্রধান ধারাটা ছিল ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ। তো উনি একটা অদ্ভুত বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তিনি নিজে ছাত্রলীগের নেত্রী ছিলেন। আমরা কিন্তু যেইসব জায়গাতে মেয়েদের প্রাধান্য ছিল, যেমন ধরেন রোকেয়া হল অথবা ইডেন কলেজ, এইসব জায়গাতে দেখতাম যে মেয়েদের জায়গা এবং মেয়েরা প্রধানত ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাথে সম্পর্কযুক্ত বেশি থাকতো এবং ওইসব জায়গাতে ছাত্রলীগের জেতার কোনো সম্ভাবনাই ছিল না। অথচ তিনি কিন্তু ইন্টারমিডিয়েট কলেজে নিজস্ব জনপ্রিয়তার বলে কিন্তু নির্বাচিত হয়ে গিয়েছিলেন। এবং আরেকটি বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে, যেমন তার অন্যতম বান্ধবী ছিলেন বেবি মওদুদ। বেবি মওদুদ কিন্তু ছাত্র ইউনিয়নের একজন বড় নেত্রী ছিলেন এবং এই ক্ষেত্রে তিনি এই যে দল দুটো করা, তার জন্য বন্ধুত্বের ক্ষেত্রে তার কোনো প্রভাব ওনাকে করতে দেখিনি। সবাই মানে করতেন। এবং একই সাথে আমি আরেকটা ঘটনার কথা আমি একটু উল্লেখ করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কোন অবস্থা থেকে এসেছিলেন। উনি যখন বাংলাদেশে আসেন 81 সালে, তারপরে আমি তখন একটা পত্রিকার সম্পাদক হিসেবে আমি তার সাথে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছিলাম মহাখালীতে। তার স্বামীর যে সরকারি বাসভবন ছিল সেই সরকারি বাসভবনে আমি ঠিক যে শেখ হাসিনাকে ছাত্র জীবনের 70 সালে দেখেছিলাম, গিয়ে দেখলাম ঠিক সেই একই শেখ হাসিনা গৃহবধূ হিসেবে দায়িত্ব পালন করছেন, বাসায় একটা কাজের মেয়েও নাই। আমি যখন গেলাম তখন একটা অতি সাধারণ চেয়ারে একটা সামনে ছোট্ট টেবিল নিয়ে বসলেন এবং বসে আমাকে বললেন যে আপনি একটু বসেন। আমি বুঝলাম যে তিনি বোধহয় কোনো কাজ টাজ করতে গেলে। উনি 2 কাপ চা নিয়ে এসে নিজে বানিয়ে এনে আমাদের সামনে আসলেন এবং আমরা গল্প করতে থাকলাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে শেখ হাসিনা তার বাসায় একটা কাজের লোক পর্যন্ত নাই এবং নিজে চা বানিয়ে এসে
তার সহপাঠীর সাথে গল্প করার জন্য সময় দিচ্ছেন, জি। এটি আসলে অসাধারণ একটি বিষয়। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, খুব সুন্দর করে আপনি আপনার স্মৃতিচারণ করলেন এবং একজন সহপাঠীকে যেরকমভাবে দেখেছিলেন সদ্য বিবাহিতা নারী হিসেবে, সেই নারী সাধারণ হিসাবে এখনো যে ঘরে কার্যালয়ে দেশ পরিচালনা করছেন। অত্যন্ত সুন্দর বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনলাম। আমি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান আপনার কাছে আসতে চাই একটু অন্য প্রসঙ্গে, করোনা নিয়ে। যেহেতু আপনি একজন চিকিৎসক, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলা করলেন সেই বিষয়টা একটু জানতে চাই। যে সারা বিশ্ব যখন গত 1.5 বছর যাবৎ বিপর্যস্ত করোনা মোকাবেলায়, এবং শতবর্ষ এমন অনিশ্চয়তা বিশ্ব দেখেনি, আমরা তখন মানে এই দিশার অবস্থায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেকটাই অবিচল দেখেছি ওনাকে। এবং সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যখন অর্থনীতি, জীবন বাঁচানো নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন জীবন জীবিকার সমন্বয় করে অর্থনীতির চাকা এবং কূটনীতিতে উনি কিন্তু মোটামুটিভাবে ভালোভাবেই উতরে গেছেন। আমার মনে হচ্ছে আর কি, আপনার বিশ্লেষণ অবশ্যই শুনবো। তার জন্মদিনেই 75 লাখ যে টিকা দেওয়ার কর্মসূচি আজকে পালিত হলো, আপনি কি মনে করেন যে করোনা মোকাবেলায় শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতাটাকেই আপনি দেখলেন তার জন্মদিনে গণটিকাদান এই উদযাপনের মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। সেটা আসবো, সেটা আজকে একটা সফল দিন যাচ্ছে আমাদের। 75 লাখ টিকা তিনি দিয়ে ব্যবস্থা করেছেন জন্মদিনে। সেটা তার আগে একটু যদি ব্যক্তিগত অভিজ্ঞতা না বলি আজকের এই জন্মদিনে, তাহলে ঠিক হবে না। নিশ্চয়ই। বিষয় হলো যে আমি একটি জিনিস একটু নেগেটিভলি আনতে চাই। ধরেন যদি 81-তে বঙ্গবন্ধু কন্যা ফিরে না আসতো, যদি 2004-এ ওনাকে ষড়যন্ত্রে হত্যা করতে পারত, যদি 2007-এ উনি ফিরে না আসতেন, 2007-এ তো একেবারে একক সিদ্ধান্তে তিনি ফিরে এসেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমলে। তো এই তাহলে বাংলাদেশ কোথায় থাকে? এইটা কিন্তু আমাদের সকলের একটি বিবেচনায় আনা উচিত। এই বাংলাদেশ হচ্ছে কোথায় থাকে? এবং সেই কারণেই আমরা এটা ওনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা, আমরা এখন বলি গণতন্ত্রের মূর্ত প্রতীক। কারণ বিশেষ করে 2007-এ যদি ওটাকে না ফেরার জন্য যত রকম বাধা রাজনৈতিক, আন্তর্জাতিক ষড়যন্ত্র সব মিলিয়ে করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গভীরভাবে চিন্তা করতে হবে। সেখানেও কিন্তু একটা বড় মূল্যায়ন ওনার হবে যে উনি ফিরে এসেছেন বলে কি হয়েছে, ফিরে না আসলে বাংলাদেশ কোথায় থাকে। আরেকটি বিষয় বলি যে আমরা যারা পেশাজীবীদের একটা রাজনৈতিক ভূমিকা দুঃসময়ের ছবি থাকে, এবং সেটা সবসময় 52 থেকে শুরু হয়েছে এবং সবসময় সেটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেশাজীবীরা। এবং 2001 থেকে ওনার সাথে আমার সরাসরি কাজ করার সুযোগ হয়েছে এবং খুব আন্তরিকভাবে কথা বলার সুযোগ হয়েছে। এবং দুঃসময় বিশেষ করে 1/11-এর পরে তো ধরেন রাজনীতিবিদরা যখন বেরোতে পারে না, তখন কিন্তু আমরা পেশাজীবীরাই মূল ভূমিকা রাখি, সেটি অজয়দা ভালো করে জানেন। এবং সেইখানেই মিশতে গিয়ে ওনার সাথে আন্তরিক অনেক কথাই হয়েছে। ওনার যে মেধা, ওনার যে অভিজ্ঞতা এবং পরিকল্পনা, মাইন্ডসেট, এটা অসাধারণ। এটা একটা ম্যাজিক ওমেন মনে হয় ওনাকে, যে প্রতিটা জিনিস সলভ করা, ইমিডিয়েট সিদ্ধান্ত গ্রহণ করার যে অসম্ভব রকমের ক্ষমতা, যেটির কারণে আজকে প্রতিটি ক্ষেত্রে, এবং এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি সেইখানে আজকে সুযোগও নেই যে ওনার এমন কোনো বিষয় অভিজ্ঞতা নেই। যে হানিফ ফ্লাইওভার নিয়ে একটি অভিজ্ঞতার কথা অনেকেই বলেছে, ইঞ্জিনিয়াররা বলেছে, আমি সেটা বলবো না। যেখানে ইঞ্জিনিয়াররা ফেল করে সেখানে তিনি সেই জায়গাটায় সমাধান দিয়ে দিয়েছেন, এরকম একটা বড় ধরনের প্রচার আছে। আর বিশেষ করে যারা প্রগতিশীল রাজনীতিবিদ সমগ্র জীবন ধরে তারা রাজনীতি করেছে, তারাও কিন্তু যেমন রাশেদ খান মেনন বা হাসান আলী, এরাও কিন্তু একসময় বলে যে ওনার নেতৃত্বের কাছে আমাদের নেতৃত্বের পিছনে অনেকবার তারা বিভিন্ন সময় বলেছে। সে কারণে আজকে বাংলাদেশের উন্নয়ন, এটা ধরুন যে একেবারে নির্মমভাবে বলা যায়, উন্নয়ন পরিকল্পনা এবং সেটা ফলো আপ, এমন যে গভীরভাবে সারা দিন রাত জেগে যে উনি এই মনিটরিংটা করেন, এটা কিন্তু অসাধারণ। মনিটর করার যে অভিজ্ঞতা বা জ্ঞান লাগে, এটা কিন্তু বিশ্বের খুব কম নেতৃত্বের মধ্যে তা করে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান। আসলে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি যে বলতে শেষ হবে না, এবং মাননীয় মন্ত্রী বলেছেন, যার জন্য আমাকে একটা বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে আমি আমাদের অন্যান্য অতিথি যারা আছেন তাদের সঙ্গে আরও শুনবো মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা নিয়ে নিশ্চয়ই আপনাদের মন্তব্য শুনবো। তাছাড়া আরেকটি, আমাদের সঙ্গে যখন সাবেক আইজিপি আছেন, তাছাড়া ওনার কাছেও একটি প্রশ্ন রেখেই যেতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে কিন্তু 1975
সালের 15ই আগস্ট মৃত্যুবরণ করেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা যখন আলোচনা করছি ওনার জন্মদিন নিয়ে, তখনও কিন্তু মনে হয় ঘাতকরা বসে নেই, ষড়যন্ত্রের মধ্যেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী কতটা নিরাপদ সে বিষয়ে সাবেক আইজিপির কাছে প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে চাই। ফিরে এসে আমরা এই আলোচনা ফিরব। থাকুন আমাদের সঙ্গে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় একটি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। মিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাইরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যে এই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিন একবার হয়তো হ্যালো বলাও হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় একটি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। মিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে।
বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাইরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যেই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিনে একবার হয়তো হ্যালো বলাও হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় কি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, মাস্ক অবশ্যই করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাইরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস এরকম বারবার ষড়যন্ত্র হয়, উনি কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন? না, এটা সিম্পল কথা। কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র? যারা এই দেশকে পাকিস্তান থেকে বিভক্ত হয়ে দেশ স্বাধীন হবে এটা যারা মেনে নিতে পারে নাই, তারা মনে করে এই বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই পাকিস্তান পন্থী যারা বাংলাদেশ চায় নাই, তারা তো কোনো ক্রমে বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে না এবং বঙ্গবন্ধুর জীবদ্দশা নানানভাবে তাকে হয়রানি করছে, তার বিরুদ্ধে অপপ্রচার করছে, মিথ্যা প্রচার করছে, গুজব করছে, মানুষকে বিভ্রান্ত করছে এবং বঙ্গবন্ধুকে হত্যার আগে একটা পরিবেশ সৃষ্টি করছে। এবং বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখছে, মুক্তিযুদ্ধের চেতনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারাও কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু সহ্য করতে পারে না যে এই শেখ হাসিনা থাকলে সে পাকিস্তানপন্থী যারা আছে তারা তাদের ক্ষমতা নিতে পারবে না, তার পাকিস্তানের আদলে চলতে পারবে না। আর জঙ্গি যারা আছে, জঙ্গিরা মনে করে শেখ হাসিনা তাদের জন্য বাধা এবং অনেক জঙ্গিকে গ্রেপ্তার করছে এবং শীর্ষ পর্যায়ের জঙ্গি, আমি নামেই এই মুহূর্তে মনে নাই, তাকে জিজ্ঞেস করছিলাম তোমরা কেন
এই আওয়ামী লীগকে টার্গেট করবে, বলে যে শেখ হাসিনা ক্ষমতা থাকলে আমরা কাজ করতে পারি না। কাজে শেখ হাসিনা যদি না থাকে, আওয়ামী লীগ ক্ষমতা না থাকে, তাহলে যেই দল ক্ষমতা থাকে, বিএনপি জামাত, এরা আমাদেরকে সাপোর্ট দেয়, এরা আমাদের বিরুদ্ধে কোনো ঝামেলা করে না। কাজে আমরা এই জন্যই শেখ হাসিনা ইসলাম বিরোধী, ভারতপন্থী, এবং সে আমাদের কাজ করতে দেয় না। কাজে জঙ্গিরা তাকে এভাবে মনে করে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু নিরাপদ, 21 বার কিন্তু আল্লাহ তাকে হাতে ধরেই বাঁচিয়ে রেখেছে। এই সে 21শে আগস্ট ঘটনা আপনি দেখছেন, কতগুলি গ্রেনেড এদিক এদিক দিয়ে পড়ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। এবং নেতারা কিন্তু যেইভাবে মানব বর্মনশীল তৈরি করে তাকে বাঁচিয়েছে, এটা পৃথিবী ইতিহাসে বিরল। একটা বোমা পড়লে, একটা ককটেল পড়লে সবাই যার যার প্রাণ নিয়ে বাঁচে, যে জন্য শেল্টারে চলে যায়। এখানে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু আগ্রহে রাখছে, এবং তাকে তার গায়ে যাতে স্প্লিন্টার না পড়ে, এটা আল্লাহই করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাই বিশ্বাস করে যে উনি বলেন যে তোমরা তত চেষ্টাই করো, আমার মৃত্যু আসলে কিন্তু তোমরা রাখতে পারবে না, তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। আমি একটু আগেও বলেছি। এখন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী, ওনাদের বিশেষ করে এসএসএফ যথেষ্ট ব্যবস্থা করে, কিন্তু তারপরেও নিশ্চিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই। দেখেন লিয়াকত আলী খানকে মেরে ফেললো, ইন্দিরা গান্ধীকে, রাজীব গান্ধীকে মারলো, গান্ধীও মারা গেল, কেনেডি মারা গেল, এদের কিন্তু অনেক প্রোটেকশন ছিল, তার মধ্যেও কিন্তু মেরে ফেলছে। এই মাননীয় প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিপূর্ণ, প্রতিটা মুহূর্ত ঝুঁকিপূর্ণ, ষড়যন্ত্র তো আছেই। এবং তারা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সরাই দিতে পারে, বঙ্গবন্ধুকে সরাই দিতে, তাহলে মনে করেন যে তাদের বিজয়, এবং তারা তাদের যে এজেন্ডা, যে পাকিস্তানপন্থী এবং পাকিস্তান ধ্যান ধারণায় বাংলাদেশ তৈরি করা, সেইগুলিতে তারা সফল হবে, এই চিন্তা তাদের মধ্যে আছে। তা আমি মনে করি জনগণ শেখ হাসিনার সাথে আছে, আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত যতদিন থাকবে, ততদিন শেখ হাসিনার কোনো ক্ষতি, কোনো ষড়যন্ত্র করতে পারবে না। জি, অনেক ধন্যবাদ জনাব কবির চৌধুরী। তন্ময়, আপনার একটু মন্তব্যটা জেনে নিতে চাই। এই যে আলোচনাগুলো আপনি শুনলেন এবং ওনার ত্যাগের কথা শুনলেন, রাজনৈতিক প্রজ্ঞার কথা শুনলেন, বর্তমান প্রজন্ম, আপনি নতুন তরুণ প্রজন্ম নিয়ে আপনি অনেক কাজ করেন, বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দর্শন কতটা অনুসরণ করছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পটভূমি নিয়ে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে বঙ্গবন্ধু একমাত্র বাঙালি যিনি একেবারে রাজনৈতিক মাঠ থেকে উঠে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। ৭৫-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পরে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, পাকিস্তানি ভাবধারায় যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেখান থেকে 1981 সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের যেই বৈরী পরিবেশ ছিল, কঠিন মুহূর্তে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের পরে দলকে সুসংগঠিত করা, শক্তিশালী করা, সাংগঠনিক পর্যায়ে দলকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। আপনি 18 বছর বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 10 বছর ছিলেন উনি বিরোধী দলীয় নেতা হিসেবে। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার পরে আমরা যদি অন্যান্য বিশেষ ব্যক্তিদের যদি চিন্তা করি, ডক্টর কামাল সাহেব আছেন, ডক্টর ইউনূস সাহেব আছেন, এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া আছেন, তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট এবং রাজনৈতিক চর্চা, আপনি শেখ হাসিনার ধারে কাছেও তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি একেবারে 1981 সালে থেকে আরম্ভ করে আজকের এই দিনে কামাল সাহেব থেকে আরম্ভ করে ডক্টর ইউনূস, তাদের যেই রাষ্ট্রবিরোধী এমনকি জনগণ বিরোধী যে কর্মকাণ্ড, সর্বশেষ খালেদা জিয়ার যে দণ্ডিত অপরাধের পরিপ্রেক্ষিতে উনি এখন বিশেষ বিবেচনায় উনি জামিনে আছেন বাসায়, এবং তাদের রাজনৈতিক চর্চা, জনগণের প্রতি তাদের যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প আর কেউ এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনি দেখেন, বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি আছে, চীনপন্থী রাজনীতি আছে,
রাশিয়ানপন্থী রাজনীতি আছে, এমনকি আমেরিকানপন্থী রাজনীতি আছে। একমাত্র বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা বাংলাদেশপন্থী রাজনীতি করে বাঙালি জাতির যে ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই জায়গায় বাঙালিদেরকে পরিচালিত করার আজকের এই পটভূমি। সেই জায়গাটাতে প্রশ্ন রাখতে চাই যে আপনি আসলেন মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনা যেটা উল্টো পথে চলা শুরু করেছিল এবং একটা বিরাট প্রজন্ম মানে উল্টা দিকেই চলা শুরু করেছিল, সেটা কতটুকু উনি প্রভাবিত সেই মানে মুক্তিযুদ্ধের চেতনায় আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে আপনি মনে করেন? আমরা হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। আমরা সোশ্যাল মিডিয়াগুলো যদি একটু পর্যালোচনা করি, আমরা কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে বাঙালি জাতির কাছে সঠিক তথ্যপাত্র আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের একটা প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানার যে আগ্রহটা, সেটা কিন্তু তৈরি হয়েছে। এমনকি আপনি ইন্টারনেটের মাধ্যমে একটা সঠিক কি ভুল তথ্য যাচাই করার যে প্রবণতা, সেটাও কিন্তু তৈরি হয়েছে। আপনি দেখেন ৭৫-এর পরে পরিকল্পিতভাবে পাকিস্তানি ভাবধারে রাষ্ট্র পরিচালনা করার পরিপ্রেক্ষিতে মূলত মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃত করে একটা প্রজন্মকে কিন্তু বড় করা হয়েছে। এটা আমরা সবাই জানি। অনেক ধন্যবাদ। আমি একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে একটু আসতে চাই। 19৭৫ সালে যখন নৃশংসভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ভেবেছিল সেখানেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশের শেষ, কিন্তু ষড়যন্ত্রকারীদের ভাবনাকে মিথ্যা প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু পুনরুত্থান অনেকটাই কিন্তু আমরা বলে থাকি গ্রিক পুরাণে ফিনিক্স পাখির পুনরুত্থানের সাথে তুলনা করা যেতে পারে কিনা, আপনি মনে করেন কিনা? মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদের সমাজে এত গভীরে প্রথিত যে আপনি এইটাকে অস্বীকার করে এট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। এটা যারা বাংলাদেশকে 50 বছরের মধ্যে প্রায় 30 বছর দুঃশাসনের মধ্যে রেখেছে, তারাও কিন্তু পরাজিত হয়েছে এই কারণেই। বঙ্গবন্ধু কন্যার কিন্তু যে সময়টা ফিরে এসেছে, আপনি ফিনিক্স পাখি বলেন, তার চেয়েও কিন্তু খারাপ অবস্থা। ওনার দল বিপর্যস্ত ছিল, মূল নেতাদের বঙ্গবন্ধু সহ হত্যা করা হয়েছে। আইজি সাহেব জানেন যে এই বঙ্গবন্ধুর প্রধান সহকর্মীদের পরিবারের সদস্যদের পর্যন্ত হয় কারাগারে, না হয় দেশ থেকে বিতাড়িত। রাজ্জাক সাহেব আওয়ামী লীগের প্রধান নেতা ছিল, উনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেলেন। ছাত্রলীগকে একবার জাসদ করে ভাগ করলো, আর একবার বাকশালের ছাত্রলীগ করে ভাগ করলো। এই অবস্থা থেকে কিন্তু দলটিকে পুনর্গঠিত করেছেন এবং দেশবাসীকে উজ্জীবিত করেছেন, এবং সেইটা আদর্শটাকে কিন্তু মুহূর্তের জন্য ছাড়েন। ওই এরশাদ বিরোধী এ টু জেড ঐক্য করতে হবে, উনি কিন্তু ওই জায়গাটা উনি সবসময় বলেছেন, আমাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায়ও বলেছেন যে আমি কিন্তু ওই দুই নেত্রী এই তত্ত্বে বিশ্বাস করি না। কারণ যিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত যারা, তার সঙ্গে উনি কিন্তু ওই জায়গাটাই লড়াই করেছেন, এবং অনেকে ওনাকে ভুল বুঝছে যে উনি একগুঁই মনোভাব নিয়ে চলছেন, জেদ নিয়ে চলছেন যে এই বিএনপির সঙ্গে ঐক্য করবে না। উনি কিন্তু ওটাই ছিলেন যে যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা পাকিস্তানের পর্যায়ে দেখেন 71-এ ওয়েস্ট পাকিস্তানের অর্থনৈতিক বা অন্য শক্তি ছিল পূর্ব পাকিস্তানের দ্বিগুণের বেশি। এখন দেখেন এই 30 বছর প্রায় দুঃশাসনের পরেও বাংলাদেশ আজকে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষমতায় বলেন, শিক্ষা স্বাস্থ্য সূচকে বলেন, তার চেয়ে দ্বিগুণের বেশি আমরা আর কি। এই জায়গাটাই কিন্তু, এই অর্জনটাই কিন্তু উনি ধরেছেন যে কোন জায়গাটা হচ্ছে মূল। 71-এর চেতনাটা উনি যে ঘুরে দাঁড়াতে পেরেছেন শুধু দলকে নয়, দেশকে, সেটার মূলে কিন্তু উনি 71-কে ছাড়েননি। এবং আজকে ওই যে বললাম যে 75 লাখ, অর্থাৎ কোথায় যেতে হবে? প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। শুধু আমি দাঁড়িয়ে নিজে অভিনন্দিত হলাম সেটা না, প্রত্যেকটা মানুষকেই তার করণীয়টা, তার যা ভূমিকা রাখার কথা, সেটা তার কাছ থেকে আদায় করতে হবে। এবং সমাজের সর্বত্র কিন্তু এই নজরটা দিচ্ছেন বলেই আজকে এই যে করোনায় স্বাস্থ্য ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা যে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে পারছে, প্রযুক্তির দিকে চলে যেতে পারছে স্বল্প সময়ের মধ্যেই। 5 বছর আগে তো এটা চিন্তা করে নাই কেউ যে এটা সম্ভব। এটা আজকে আমি যেমন একটা কথা বলি,
মোস্তফা জব্বার যদি একটা প্রযুক্তির বিষয়ে তার অফিসে বসে ক্লাস নেন, সারা দেশে 10 লাখ ছাত্রছাত্রী একসঙ্গে শুনতে পারে। এবং ছাত্ররা যদি 10 টাকা করে পার ক্লাস দেয়, তাইলে তার 1 কোটি টাকা উপার্জন হয়ে যেতে পারে। অধ্যাপক রেহমান সোবহানকে যদি বলে যে স্যার আপনি 71-এ মুক্তিযুদ্ধের প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন অর্থনীতিতে, সেই কাহিনী শুনান, সারা দেশের 4 কোটি বেশি ছাত্রছাত্রী তারা কিন্তু এটা শুনতে পারে। এই যে নতুন একটি বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমার মনে আছে যে 2009 সালে বিদ্যুৎ চলে গেলে বলতো যে ডিজিটাল বাংলাদেশ চলে গেছে, তাই না? এখন দেখেন জাস্ট মানে এই শত্রুরা বাংলাদেশে বিজ্ঞান যারা মানে না, বিজ্ঞানের অগ্রগতি যারা স্বীকার করে না, এখনো বলে এই পৃথিবী ঘুরছে, এই সূর্যের পিছনে না, সূর্য পৃথিবীর পিছনে ঘুরছে, তারা কিন্তু এই প্রযুক্তির সবচেয়ে বেশি অপব্যবহার করছে। অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই শহীদুল হক সাহেবদের আরো বেশি ভিজিল্যান্ট হতে হবে, কিন্তু বাংলাদেশ যে পথে এসেছে সেখান থেকে আর সরানো যাবে না। জি, অনেক ধন্যবাদ। বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে মাননীয় মন্ত্রী আপনার কাছে প্রশ্ন, ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন জনাব অজয় দাশগুপ্ত, এবং সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই স্বপ্নের যে উইংসগুলো সেগুলোর মধ্যে আপনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা এখনও দেখি যে চাঁদে সাইদিকে দেখা গেছে। সেই ডিজিটাল বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে অনেকটাই বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্রকারীরা সবসময় সরব থাকে এবং চলবেই। সেটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনবো। একটা শেষ বিরতি নিয়ে আসি, তারপর আমি আবার এই আলোচনায় ফিরবো। থাকুন আমাদের সঙ্গে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। সেটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাথার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, মাস্ক অবশ্যই পরতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময়ে ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। এন্ড তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাহিরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যেই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা
অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিনে একবার হয়তো হ্যালো বলাও হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশে এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকার নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা আমাদের থাকতেই হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। এন্ড তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12টা 30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাহিরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যেই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিনে একবার হয়তো হ্যালো বলাও হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশে এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকার নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা আমাদের থাকতেই হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রিয় দর্শক, শেষ বিরতি থেকে আবারও ফিরে এলাম। নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানের সময় এখন খুব কম পাবো। মাননীয় মন্ত্রী, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো চমকপ্রদ সাফল্যের মধ্যে ডিজিটাল বাংলাদেশ একটি।
ছোট্ট করে একটু শুনতে চাই আপনার কাছ থেকে, সেটার অংশীদার আপনি। আমি জাস্ট ছোট্ট করে কিছু তথ্য দেবো। প্রথমত হচ্ছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 2008 সালের 12ই ডিসেম্বর ঘোষণাটা পেয়েছিলাম। এটি সারা পৃথিবীতে প্রথম কোনো একজন নেতা তার দেশটার নামের আগে ডিজিটাল শব্দটা ব্যবহার করেছে। আমি তারও আগে মনে করি যে এটির বীজ আসলে বপন করে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি দৃষ্টান্তটা উল্লেখ করি, আমরা 18 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করলাম, আর এর ভূ উপগ্রহ কেন্দ্র বঙ্গবন্ধু উদ্বোধন করলেন 14 জুন 1975। কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন নেতা এই কর্মটি করতে পারেন। আমি বাকি বিষয়গুলো আলোচনা করার সময় পাবো না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনেকেই জানেন না, বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ যিনি নিজে কম্পিউটার চর্চা শুরু করেন। আমার স্পষ্ট মনে আছে 91 সালে আমাকে ডেকে নিয়ে বললেন কম্পিউটার দেন, বাংলা টাইপ করে দেয়, এইটা টাইপ শিখাই দেন। আমি পাশে বৈশা এইচে টাইপ করলে হয় এটা শিখিয়ে দিলাম, এবং পরবর্তীকালে উনি স্পষ্ট এই কথাটা এখন বলেন যে আমাদের কম্পিউটার শেখাইছে আমার ছেলে, বাংলা টাইপ করা শেখাইছে মোস্তফা ব্যাপার। এবং এর পরে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে তিনি এই যে 96 থেকে 2001 এই সময়টাতে বাংলাদেশকে কিন্তু লাঙ্গল জলের দেশ থেকে তৃতীয় শিল্প বিপ্লবের যুগের দেশে পরিণত করেন, এবং 2008-এ চতুর্থ শিল্প বিপ্লবের চাইতে অগ্রসর একটি স্বপ্ন তিনি বাঙালি জাতির কাছে তুলে ধরেন। অনেক ধন্যবাদ। আজকে কিন্তু রূপায়ণটা দেখতে পাচ্ছেন, যখন করোনা কাল গেছে তখন কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য শিল্প সরকার স্কুল কলেজ পাচ্ছেন, এবং নেতৃত্বটা তিনিই দিয়েছেন, এই দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এইটি আসলে একটি অসাধারণ। তিনি এখন কিন্তু বাংলাদেশের না সারা বিশ্বের এই ডিজিটাইজেশনের নেত্রী। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরো অনেক কথা শোনার ইচ্ছা ছিল, কিন্তু সময় অভাবে বলতে পারছি না। আমার অন্যান্য অতিথিদের কাছে যেতে হবে। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, ছোট্ট করেই বলতে চাই, কিন্তু বাংলাদেশের এখন একটা বড় বিজ্ঞাপন হলো নিজের টাকায় পদ্মা সেতু, এবং আপনার কাছে প্রশ্ন হলো কোন মূল মন্ত্রে জননেত্রী হয়ে ওঠেন শেখ হাসিনা? কোথায় থেকে পান এই আত্মবিশ্বাস? ছোট্ট করে যদি বলতেন। প্রথম কথা হলো যে ওনার আত্মবিশ্বাসের মূল জায়গাটা হলো গভীর দৃষ্টিপ্রেম এবং দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা, এবং সেখানে ওনার সাহস, সব ক্ষেত্রে উনি সাহসী। আমি ছোট্ট করে দুটি বিষয় বলতে চাই যেটি আজকে বলা দরকার। সেটি হলো বঙ্গবন্ধু কন্যা কিন্তু ঐক্যমতের ভিত্তি থেকে দেশটাকে চালিয়ে চেষ্টা করেছেন, এবং তিনি যে কথাটা অনেকে ভুলে গেছেন, 2000 সালে বেগম খালেদা জিয়াকে উনি সরাসরি টেলিফোন করেছিলেন নির্বাচন কমিশন গঠন করার জন্য। তারপরে সংসদীয় কমিটি বলেন, তারপরে বিভিন্ন সময় সেটা বলেছেন। কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে পাল্টাপাল্টির বিষয়টা কিন্তু রোধ করার চেষ্টা করেছেন। 2001 থেকে 2008 পর্যন্ত আওয়ামী লীগের কর্মীদের প্রায় 26,000 কর্মীকে হত্যা করা হয়েছিল, এবং গ্রাম ছাড়া হয়েছে, এলাকা ছাড়া ছাত্র যেতে পারেনি। 2008-এর পরে 30শে ডিসেম্বর উনি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে কোনো মিছিল হবে না এবং কোনো ধরনের কোনো সংঘাত হবে না, এবং তখন কিন্তু বাংলাদেশের গোটা বাংলাদেশ একটি হত্যাকাণ্ড বা একটি আগুন বা ধরিয়ে দেওয়া হয়নি। এই যে জিনিস ওনার ভেতরে দেশটাকে শান্তিপূর্ণ ঐক্যমত সবাই কিন্তু দেশটাকে চালানোর চেষ্টা করেছেন, এই কথাগুলো কিন্তু আমরা খুব একটা স্মরণ করি না বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে 2008-এর ঘটনাটা কিন্তু আমাদের গভীরভাবে স্মরণ করতেই হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অজয় দাশগুপ্ত, শেষ মন্তব্য। আত্মবিশ্বাস কোথায় পান এত? বাংলাদেশের জনগণের মধ্যে, এবং বারবার যে কথাটা বলেন যে জাতির পিতা এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, তার কন্যা আমি, এর চেয়ে বড় পরিচয়ও কিছু নেই, বড় কিছু পাওয়ারও নেই। এবং নিঃসন্দেহে তার মায়ের কথা, বঙ্গমাতার কথা স্মরণ করেন। সবকিছু ছাপিয়ে কিন্তু হচ্ছে এই যে সাহস। আমি এই 2000 এই যে বছর 3-4 আগে মন্ত্রিসভায় ওনাকে উনি বলেছেন যে মন্ত্রিসভায় কেউ বলছিল যে ছাত্ররা পরিবহন সমস্যা নিয়ে এত রাজপথে, তো উনি বলে উঠছেন যে আন্দোলনের কি দেখছেন আপনারা, এটাকেই যদি আপনারা বড় আন্দোলন বলেন, হ্যাঁ, তা আসল আন্দোলন তো আপনারা দেখেন নাই আর কি। এই যে মানুষ, কিছু লোক ফেসবুকে হইচই করলো, এই যে বলেও কিন্তু যে সব কথায় কান দিতে নেই, আপনি আপনার কাজ করে যান, মানুষ কাজ করবে, মানুষ তাকে যে আস্থার জায়গায় নিয়েছে, এটা কিন্তু আপনি দেখেন যে কোনো সমস্যা হলে, যত জটিল সমস্যা হোক, জাতীয় বা আঞ্চলিক বা আন্তর্জাতিক,
সবাই কিন্তু বলে যে ওনার কাছে সমাধান পেতে পারবে। উনি নিজেও কিন্তু আশা ভরসার একটা আস্থার একটা জায়গা হয়ে উঠেছেন, আর উনি নিজেকে আস্থায় নিয়েছেন হচ্ছে বাংলাদেশের। অনেক ধন্যবাদ, তাদের অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, এ কে এম শহীদুল হক। ইতিহাসের প্রয়োজনীয়তা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম, সেই ইতিহাসটাকে আরো গৌরবান্বিত করার জন্য আমাদের ভূমিকা কতটা, আপনি যদি একটা ছোট্ট কথা উত্তরটা দিতেন। না, আমাদের ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার পাশে থাকা। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আদর্শ নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী আদর্শ নিয়ে নেতা কর্মীদেরকে স্যাক্রিফাইস করতে, নেতা কর্মীরা এত এই কয়েক বছর যতটুকু পাওয়ার পেয়ে নিছে আর পাওয়ার দরকার নাই। উনি যখন যার থেকে দিচ্ছে, জনগণকে দিচ্ছে, তার সাথে নেতা কর্মীদেরকে যত রকম লোভ লালসা সংবরণ করে তাদেরকে প্রধানমন্ত্রীর সাথে একাত্ম হয়ে অনেক ধন্যবাদ। কবির চৌধুরী তন্ময়, শেষ মন্তব্য শুনতে চাই। আমি শুধু আজকে পর্যন্ত আমরা যারা জীবিত আছি, আমাদের এই কোভিড-19 পরিস্থিতি আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। এই কোভিড পরিস্থিতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কীভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে এবং বারবার বাঙালি জাতি প্রতিটা পাড়ায় মহল্লা এবং ইউনিয়নে এই যে ওনার যে মনিটরিং, জনগণকে একটা পর্যায়ে নিয়ে আসা, সচেতন করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই যে 31 দফা বারবার দাবি তোলা, এই জায়গাগুলোতে আমি সবাইকে বলবো একটু স্টাডি করুন। আপনারা জানুন আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে বঙ্গবন্ধুকে পড়ুন, শেখ হাসিনাকে একটু জানুন। তাহলে আপনার যে মাতৃভূমি, আপনার যে জন্মভূমি, আপনার যে স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশ আপনি পেয়েছেন, তার প্রতি আপনার একটা দরদ তৈরি হবে, একটা মায়া তৈরি হবে। দেশাত্মবোধের জায়গায় আপনি বাংলাদেশকে আপনার জায়গা থেকে তুলে ধরতে সক্ষম হবে। অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার একটু শেষ মন্তব্য শুনতে চাই। না, আমি বলবো যে আমাদের জন্য বঙ্গবন্ধু কন্যা সত্যিকার ভাবেই আল্লাহর দেয়া একটা উপহার। কারণ বঙ্গবন্ধু, তার পরিবার, জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা, এবং এই বাংলাদেশে হত্যা করার কাজটা মোটামুটি সফল হয়ে যেতে পারত যদি শেখ হাসিনা পর্যন্ত তাদের হাতটা পৌঁছাতে পারত। এরপরেও আপনারা শুনেছেন অন্তত 21 বার তাকে হত্যা করার জন্য একেবারে সরাসরি যে আক্রমণগুলো করা হয়েছে, তারপরও আল্লাহর রহমত যে তিনি আমাদের মাঝে দিয়ে তাকে রেখেছেন। এবং আমি মনে করি বাংলাদেশ যে অগ্রযাত্রার মধ্যে এখন আছে এবং তার নেতৃত্বে বাংলাদেশ ততদিন তার চাইতেও বেশি অগ্রগতিতে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া, তার জন্মদিনে আমি সত্যিকার ভাবেই আল্লাহর কাছে আমি মোনাজাত করি যে তাকে তিনি দীর্ঘায়ু করেন, আমাদের আয়ুশুদ্ধ যোগ করে যদি তাকে বাঁচিয়ে রাখেন তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ সামনে যাবে এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই সোনার বাংলা বাস্তবায়ন করার স্থপতি হিসেবে আমরা চিরকাল এই মহিষী নারীকে স্মরণ করব। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, অনেক ধন্যবাদ এ কে এম শহীদুল হক, অজয় দাশগুপ্ত এবং কবির চৌধুরী তন্ময়। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।